একেবারে বিচলিত হয়। আজকাল এই দৃশ্য প্রায় ঘটলেও এটা কিন্তু ওদের শিকার ধরার একটা অভ্যাস। ওই মেয়েটির আর্তনাদ শুনে যখনই আপনি ওকে বাজাতে ছুটে যাবেন তখন আপনার ছাড়ে সর্বনাশ করে ছেড়ে কথা বলবে না, এটা আমাদের নিজেদের ব্যাপার। আমাদের ব্যাপারে কেউ নাক গোলা আবার কি করে তো কিন্তু কখনো কি শুনেছ গাবে হিজড়েরা কাউকে রেপ করেছে? আমরা খেলাম এটাতে সাত থাকে, তাই আবার ভাবছি আমরা ভোটে বেড়াবো। পুলিশ প্রশাসন মন্ত্রী আমরা যদি আমরা থাকি গা তাহলে দেশটা দেশ থাকবে না গা, দেশ থাকবে না, একেবারে সারগা হয়ে যাবে গা। যদি বরটা চেন্নাইয়ে থাকে তাহলে কি করে হবে? বলে না গো আমার কাটা রাখতে দিল না,
ভালো ভালো বলতে তুমি আমায় চিনতে পারছো না? কেমন করে চিনবো? আমি তো তোমার কোনো দেখিনি। চিনবো কেমন করে? হ্যাঁ রাজা, আমাকে একটিবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো। আমাকে ভালো করে চেনার চেষ্টা করো। দেখো না, তুমি আমায় চিনতে পারবে না। আমি তোমার জমি। তুমি বলে তো কেউ দিল না। মনে পড়েছে। আমার একটা বউ দিল না, লোকটা একটা বউ দিল, কিন্তু আজ আমার কেউ নেই। আমি এখানে থাকবো না। কেন তুমি আজকে চিনতে পারছো না রাজা? কেন তুমি আমার মুখোমুখি কথা বলছো? বলো না রাজা, বলো কেন তুমি আমায় চিনতে পারছো না? কেন? কিন্তু আমি চিনবো কেমন বলে বলো? আমি চিনবো কেমন বলে? হ্যাঁ, আমি তো তোমাকে দেখিনি। চিনবো কেমন বলে? তুমি আমাদেরকে ভালো করে একটু চেয়ে রাখো। দেখো না, আমায় তুমি চিনতে পারবে। আমি তো তোমার ছোটে। বলো না, রাজা, বলো। আমায় চিনতে আর পারবে চিনতে পারছি না, বলছি তো, আমাকে ছাড়ো। না। ওই রাজা বোধ হয় একদম পুলিশের মার খেয়ে শক্তিটা ভুলে ফেলেছে। এবার আমি প্রাণ শক্তিটা কেড়ে নেবো। তোমরা আমাকে তখন থেকে লাদা লাদা বলে বিরক্ত করতো কেন বলো তো? আর দেখে বুঝতে পারছো না আমি লাদা নই, আমি তো একটা ভিকিলি। আর একটা ভিকিলি কি কোনো লাদা হতে পারে? হ্যাঁ, তুমি তো আমার মনের রাজা। ছিল কালকে তোমাকে আমি আমার এই বুকের মাঝে আগলে রাখবো রাজা, আগলে রাখবো। তার আগে তোর বুক থেকে আমি রাজাকে অনেক দূরে সরিয়ে দেবো। সারা তোর রাজার জন্যই সারা আমার সমস্ত ধান্দা পানি বন্ধ হয়েছে। আজ আগে তোর রাজাকে আমি শেষ করে দেবো। ওই, ওই, ওই। এই রাজা, রাজা, কথা বলো না রাজা। দেখো না, আমাদেরকে ছেড়ে দেখো না। রাজা, কথা বলো। আমাকে একবার ঝুমড়ে বলে ডাকো না রাজা। আমাকে একবার ঝুমড়ে বলে ডাকো। রাজা, আমার রাজা কথা বলছে না কেন? আমার রাজা কথা বলছে না কেন? বলো কি মা? দিনের পর দিনের বৌদির মেয়ে বিচার আমাদের চোখ কান বন্ধ করে সহ্য করে যেতে পারে না। না 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 না, এ আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তোরা কি বলতো? সবসময় কিন্তু না নিজেদের কথাই ভাববি। আমার দুর্গার কথা কি তোদের মনে পড়ে না? সে কেমন আছে তোদেরকে জানতে ইচ্ছে করে না? ওরে মা করে, এ বাড়ির সবাই দিদির নামটা মন থেকে মুছে ফেললো। আমি তো পারি না। সেজন্য তোমাদের কাউকে না জানিয়ে আমি একদিন দিদির বাড়ি লুকিয়ে লুকিয়ে গেছিলাম। তোমার মেয়ে অনেক বড় বাড়ির বউ হয়েছে মা। আরে বাবা, হাবা বাবার স্বামী তো ক্ষতি কি? তোমার মেয়ে এখন দামি দামি শাড়ি পরে গা ভর্তি সোনার হিরে গয়না পরে রয়েছে, যেন রাজ রানীর মতো সেজে রয়েছে। আর আমি যেতে দিদি দিদি কোথায় খাওয়াবে, কোথায় বসাবে, একেবারে ব্যস্ত। এত কিছু খাবার দিল, সেগুলো আমি কখনো চোখে দেখিনি মা। সেগুলো কখনো কি বললি? আমার চোখে চোখ রেখে ওই কথাগুলো তুই আরেকটিবার বলতো। মা, আমি আচ্ছা, তুই কে রে? সেই ছোটবেলা থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মনের ভাষা আর মুখের ভাষা যে এক নয়, সেটা আমার চেয়ে আর কে ভালোবেসে বোঝে?
মা ওই মহেশ মল্লিক দিদি জীবনটাকে শেষ করে দিয়েছে অত্যাচারের ভয়ে জামাই বাবু বাড়ির থেকে পালিয়ে গেছে বাবা তুমি দিদিকে বাঁচিয়ে দাও বাবা সে দুঃখে আতঙ্কে দিদি বলে একেবারে শেষ হয়ে যাবে বাবা তুমি দিদিকে বাঁচিয়ে দাও বাবা তাহলে দিদি একেবারে শেষ হয়ে যাবে আমি কি শুনলাম তুমি আমার দুর্গাকে ফিরিয়ে নিয়ে এসো গো, ফিরিয়ে নিয়ে এসো। থামুন, এবারে এত মোড়া কান্না কিসের রে? কে মরেছেটা কে শুনেই বলবো। সেই কখন আপনাকে ব্যাগ আর ফটো দিয়ে বলেছি বাজারে যেতে, আর আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন। ওই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে, পার্টিতে কিছু স্পেশাল রান্না হবে, কিছু স্পেশাল গেস্ট আসবে, আর আপনি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন। না মানে বাজার করার টাকাটা এখনো পাইনি তো তাই ছি 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 ছি, বাজার করার টাকা পর্যন্ত আপনার কাছে নেই, নাকি টাকা আছে আমার বার্থডে পার্টির বাজার করতে হবে বলে বাহানা মারছে? কি হলো কি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন কেন? আমার দিকে তাকান, নাকি লজ্জা করছে? হ্যাঁ, লজ্জা নাই বাবা আগে থেকে আমার ভীষণ ভয়ঙ্কর চক্ষু লজ্জা তাহলে আছে আপনার? তোমার মতো হয়তো নেই মানে বলছিলাম আমি বাকি যদি চুলে বাজার করতে যেতে না তাহলে লোকে জানে না তোমার কাছে কোনো পয়সা নেই তার মানে আর তুমি যে একটা পরে আছো বাবা ওই পোশাকে দিয়ে বাজারে দোকানদারদের কাছে দাঁড়ালে কিনে পোশাকে তোমাকে বাজার করতে হবে আজ আপনাকে মনে হচ্ছে আমার একটা করে মুখটা ছেড়ে তোমার এই সুন্দর নাম সুতরে পুরো সপ্ত গলা বসালে অক্ষত থাকবে কিনা সেটা পরম করতে আগে নিজের গলা বসিয়ে দেবে তুমি আমাকে জুতো মারতে চাও? আমাকে মারতে চাও তুমি? হ্যাঁ? হ্যাঁ শুধু জুতোই নয় আর ভবিষ্যতে যদি বাবা মায়ের গায়ে হাত তুলো তোমার হাত দুটো আমি মুচড়ে ভেঙে দেবো তুমি যে দেশের কাপুরুষের মতন বউ পিটিয়ে পুরুষ সাজতে চাও, তোমার মতো জানা নেই লাভলি বোন যদি থানায় একটা কমপ্লেন করে তোমাদের অসন্ত সবার কোমরে দড়ি পড়বে, দড়ি। কিন্তু তা আমি করবো না দাদা। আমি বাবা মার অমতে ওকে বিয়ে করেছি, চিরদিনের মতো বাবা মাকে ছেড়ে আমি চলে এসেছি। আর ওদেরকে জেলে ফেলে আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই, সেই সুযোগটাই তো ওরা নিচ্ছে। তাই আমাকে ওরা শারীরিক মানসিক নির্যাতন করে দিনের পর দিন। তাই যদি হয় তো বাবার গায়ে জুতো মারতে গিয়েছিলে কেন তুমি শুধু তো জুতো মারাটাই দেখলে বড়। একটা মানুষ কতখানি তো অপমানিত হলে এই কাজ করতে পারে তা কি তুমি আন্দাজ করতে পারছো? সরি এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, এই ব্যাপারে আমার না খোলানো উচিত নয়। আমার মানি ব্যাগ তো খুঁজে পাচ্ছি না। দেখেছিস? হ্যাঁ, তোমার পকেটেই তো ছিল। কেন এখন কি নেই? আরে বাবা নেই, পাগলিদের বলতাম খুঁজে পাচ্ছি না। ভাবলাম যদি কোনো কারণে তোর ঘরে গিয়ে পড়ে থাকে। না, আমার ঘরে পড়ে থাকলে তুমি নিশ্চয়ই পেয়ে যেতে, কিন্তু এ বাড়ির অন্য কোথাও পড়ে থাকলে সেটা হয়তো হজম হয়ে যেতে পারে। আমি কি বলতে চাইছো তুমি তুমি কি আমাদের সঙ্গে করছো না? তা কেন করবে বলি পোশাক প্রথমে এসে তো বৌমার ঘরে ঢুকেছিল আর যদি কিছু হয়ে তাহলে তো বৌমার প্রবলেমই হয়েছে না মেসোমশাই না, সর্বপ্রথম আপনার সাথে দেখা হয়েছিল, আপনাকে প্রণাম করলাম, দুর্গা মনের সংবাদ জানালাম। তার মানে কি বলতে চান আপনি মানে কিছু না রে ভাই, অভাবে ভালো মানুষেরও স্বভাব নষ্ট হয়। আমায় তোমার আমাকে যখন প্রণাম করছিলাম সেই সুযোগ পেয়ে যদি আমার পকেট থেকে হাত সাফাই। আমার বাবা হচ্ছে আমার কাছে দেবতা আর সেই দেবতার অসম্মান করলে আমি ভুলে যেতে বাধ্য হব যে আপনি আমার বস আর আমি আপনার একজন কর্মচারী বলছি বাহাদুরি না দেখিয়ে নিজের বাবা মাকে একটু সার্চ করলেই তো হয়।
বিশ্বাস আমার বাবা মা এরকম নোংরা কাজ করতে পারে না। ওরা তো বিশ্বাস করবে করো, তাই বলছি ওদের কথা মতো তুই আমাদের কাজ করো। না মা না, তা হয় না। আমি বলছি বড় তুই আমাদের সত্যি অগ্নি পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। ভাই বাবা হয় আমাকে বাবা এই, এই, তুমি তোমার বাবাকে সার্চ করো, আমি তোমার মাকে সার্চ করি। এটাই তো আমার মনে দেখা। ভালো করে দেখে নাও দাদা, সব টাকা ঠিকঠাক আছে তো? একদম এই বাড়ির তোমার পকেটে কেমন করে এলো? আমি স্বপ্ন দেখছি এটা দেখে আছে মাথার প্রত্যেকে ছাপটা এখন পড়ে যায় আকাশটা পড়ে যায় পায়ের তলায় মাটিয়ে কোনো ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওরে বাবা বিশ্বাস করো বাবা। ছি বাবা ছি, তোমার যদি এত টাকার প্রয়োজন ছিল তুমি আমায় বললে না কেন? আমি টাকা কেনা যে করে হোক তোমার টাকার চাহিদা আমি মেটাতাম। কাকে কি বলছিস রে বড়? কাকে কি বলছিস যে মানুষটা অর্ধেক দিন উপোস করে থেকে তাদের 3 ভাই বোনের পেট ভরিয়েছে, কারোর কাছে এত অভাবের মধ্যে 1 টাকা ভিক্ষে না নিয়ে সৎ পথে উপার্জন করে তাদের চাহিদা মিটিয়েছে, সেই মানুষটাকে তুই চোর বলে মনে হয় রে বড়? চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায় তাকেই তো চোর বলে মা। চোর হলো উনি তোমার বাবা পড়ো, আর বাবা মা হলো দেবতা। এরকম চোর দেবতাদের সাথে আমি একসাথে ঘর করব না। তাহলে ওই চোর দেবতাদের সাথে তুমি থাকো, আমি নই, আমি চলি। তোমাদেরকে কোথাও যেতে হবে না, যদি যেতেই হয় তো এই চোরগুলোই যাবে। আমরা নাকি চোর
আমার এই বাড়িতে থাকাটা বেশি দিন ঠিক হবে না। কোনোভাবে যদি মহেশ মল্লিক জানতে পারে তাহলে কিন্তু আমার খুব বিপদ হবে। কিন্তু তুমি চলে গেলে যে আমার বৌদিমণির আরো ভয়ঙ্কর বিপদ হবে রাজাবাবু। মাধবদা, তোমার ভয়ে মহেশ মল্লিক তার খাবার উঠিয়ে বসে আছে, কিন্তু তুমি চলে গেলে ওই শয়তানটা যদি আমার সমস্ত সম্পত্তি ছিনিয়ে নিয়ে আমার বৌদিমণির উপর অমানুষিক অত্যাচার, না রাজাবাবু না। মাধবদা তুমি আর আমি সহ্য করতে পারছি না গো রাজাবাবু। সেই ঘুরে পিঠে করে মানুষ সেই ছোট নির্মম ভাবে মার খেতে দেখো আমি কোনো প্রতিবাদ করতে পারি সরকারটা আমি কেউ নাম মেরে ফেলতো। মাধবদা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায় হামাতো ছেলেটা তারপর আত্মনাদ শুনে গেছি আর মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে ডেকে বলেছি, ও গো ঠাকুর তুমি এরকমভাবে ভাবতে। মাধবদা তুমি কিন্তু ভুল করছো। তুমি আমাকে তাই তোমার কাছে আমার তুমি আপাতত এ বাড়ি ছেড়ে চলে যাও না, তাহলে ওই শয়তান মহেশ মল্লিক আমার বৌদিমণিকে একেবারে শেষ করে দেবে। একেবারে শেষ। না মাধবদা, ওই মহেশ মল্লিক তোমার বৌদিমণি যদি সামান্য টুকু ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে কেটে টুকরো টুকরো করে দেবো। কেন রাজা, আমার প্রতি তোমার কেন এত দয়া? দয়া নয় বিষয়, আপনাকে আমি রাজা, বলছিলাম কি মেম সাহেব, আমার বোধ হয় এখানে থাকাটা ঠিক হবে না। এ কথা কেন বলছো রাজা? না মানে আমি একজন গুন্ডা বদমাশ সমাজ বিরোধী, সমাজের সবচেয়ে নোংরা আবর্জনার মাঝে জন্ম আমার। তাই আমার ছোঁয়া লেগে আপনার দেহ মন যদি অপবিত্র হয়ে যায় তাহলে যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মেম সাহেব। আমরা দুজনের বন্ধু, আমাদের বন্ধু। যা শোনাবো কথা শুনি, বলো না বলো না বলো না। ও আপনার ভাইয়ের মতো দেখতে সারা রাজা মস্তান। রাজা মস্তান, আর আপনার ভাই গোমারাম আমাদের বস্তিতে আমার পালিত বোন ঝুন্ডি মানে রাজার প্রেমিকার কাছে লুকিয়ে আছে। বলিস কি রে? আমরাও তাকে রাজা বলে ভুল করেছিলাম, ভেবেছিলাম পুলিশের মালকে রাজা এরকম হাওয়া হাওয়া হয়ে গেছে, কিন্তু এখানে এসে আপনার নকল ভাইয়ের সাথে দেখে আমার সব ভুল ভেঙে গেছে। আমারও ভুল ভেঙে গেছে রে, আমারও ভুল ভেঙে গেছে। তাই তো ভাবি গোবরমের মধ্যে কেমন অদৃশ্য শক্তি অর্জন করলো এই দুর্গা কয়েকদিন আসার মধ্যে, যে আমার হাতে চাবুক কেড়ে নিয়ে আমাকে চাবুক তোলে। তবে এবার আমি পাশা ফেলব, নতুন পাশা। দেখো কি যেন নাম বললে? ঝুমরি, তোমার পালিকা বোন রাজাকে ভালোবাসে। এ নাও
অতিক্রম করে রুক্মিণীকে আমার 7 নম্বর গৌরবে তুলে নিয়ে আসবে। ওখানে তাকে নিয়ে আমি মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সেল করবো। হ্যালো, পুলিশ স্টেশন, আমি মহেশ মল্লিক বলছি স্যার। তুই কি করছিস রাজা? যে ছন্দি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে ভুলে কিনা তুই তোর ব্যবসায়কে আপন করার কথা ভাবছিস? অপরাধ নিয়ে ওরা হাসু শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে আমার আসল স্বামীকে ভুলে আমি নতুন স্বামীকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। মেম সাহেব, আমাকে আপনি ক্ষমা করবেন। কর্তব্য আমাকে এখানে আটকে রাখতে চাইলেও বিবেক যে আমার হাতছানি দিয়ে ডাকছে মেম সাহেব, তাই তাই সেই বিবেকের টানে আমি আবার ফিরে চললাম সেই আমার পুরানো জায়গায়। কিন্তু আমাকে এই বিপদের মাঝে ফেলে তুমি পালিয়ে যাবে রাজা? পালিয়ে নয় মেম সাহেব, আমি আপনার স্বামীকে খুঁজে আনতে চললাম। কিন্তু তার আগে যদি আমি হারিয়ে যাই? না, ঈশ্বরের উপর আস্থা আর নিজের প্রতি ভরসা রাখুন মেম সাহেব, দেখবেন কেউ আপনার কিচ্ছু করতে পারবে না। ভগবান যা পারেনি মহেশ মল্লিক তাই করে দেখা। বুঝলে রে ভাই নকল গোবারা? তা কি বলে কোলে আতল ধান্দালা? এইসব বিষয় না বলবো না। রাজা মস্তান, আসুন আসুন নরেন্দ্রবাবু আসুন। ওই রাজা মস্তান শুধু আমার ভাইয়ের নকল থেকে থাকেনি, আমার ভাইয়ের বউটাকে রীতিমতো নিজের বউ বানিয়ে ফেলেছে। ও গোপালাম রাজা, সেটা আমাকে তদন্ত করতে দিন। এলা তখন থেকে আমাকে এই লাদা লাদা বলতে কেন বলো তো? আমি যদি লাদা হই তাহলে তো তুমি আমার লানি। হ্যাঁ? একদম ঠিক কথা বলেছো। আমি তোমার রানী আর তুমি আমার রাজা। চল এখন গাড়ি বের করে দে। দাঁড়াও। সেদিন আমায় বোকা বানালেও আজ কিন্তু তোমরা আমায় বোকা বানাতে পারবে না দুর্গা। আমি বলছি ও রাজা আমার, তোমার স্বামীর মতো দেখতে ও রাজা। হ্যাঁ 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 হ্যাঁ, ওই রাজা ওই রাজা ওই রাজা। আমি স্বীকার করছি যে ও রাজা, কিন্তু ওকে আমার স্বামী সাজে কেন এই বাড়িতে থাকতে বারণ করেছি? কেন কেন তুমি জানো? কেন আবার? আমার হাওয়া গোবা ভাইটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিষ্ঠ পুরুষকে নিয়ে দেহের ক্ষুধা মেটাতে। আমার মেম সাহেবের নামায় আর একটা বাজে কথা বললে তোর চিপটা আমি টেনে ছিঁড়ে দেবো। You are under arrest. এবার দেখো কি হয়। কানবেন না মেম সাহেব, কানবেন না। এই দুনিয়া আপনার চোখের জলের কোনো দাম দেবে না, তাই বলছি ওই চোখের জল মুছে ফেলে এবার চোখ দিয়ে আগুন ছড়ান আগুন। আমি চলেই যাচ্ছি মেম সাহেব। এই কটা দিন আপনার পাশে পাশে থেকে নিজের অজান্তে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমার কি হবে রাজা? আমার অসত্যের সুযোগ নেই, শয়তানগুলো যদি আমাকে না মেম সাহেব না, এই দুনিয়ার এমন কোনো জেল নেই যে রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে পারে। তাই তাই আমার একটা কথা তুই কান খুলে শুনে রাখ মহেশ বললে, তোর জন্য আমার মেম সাহেবের চোখ দিয়ে যত ফোঁটা অশ্রু ঝরবে তার 1000 গুণ রক্ত আমি তোর শরীর থেকে, কথাটা মনে রাখি। চলুন চলুন অফিসার, আমাকে কোথায় নিয়ে যাবেন? চলুন। দিগন্তদা, তুমি অন্তত আমার কথা শোনো দিগন্তদা। তোমরা সবাই এভাবে চলে যাও না। তোমরা চলে গেলে আমি কেমন করে বাঁচবো? আমি কিভাবে বাঁচবো?
আইনের সেবক ম্যাডাম, শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে আমি কারোর জন্য কিছু করা সম্ভব নয়। অফিসার হিসাবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, আপনার স্বামীকে আমি আপনার কাছে ফিরিয়ে দেব। চলে, গুড বাই। পারবেন না অফিসার, পারবেন না। আপনি ওখানে পৌঁছানোর আগে ও দুনিয়া থেকে হারিয়েছে। না, তুই কিছুতে পারবি না শয়তান। কিছুতেই তুই আমার স্বামীর গায়ে হাত দিতে পারবি না। আমার কথা মতো না চললেও আজই হবে তোমার শেষ দিন। আর বলছি, এই দলিলে একটা সই করে দিতে। না, কিছুতেই করব না। আমার স্বামী যখন বলে দিয়েছে আমার স্বামী ফিরে না আসা পর্যন্ত ওই দলিল আমি সই করবো না, করবো না, করবো না। স্বামী মারার আগে আজ কথাই আমি শেষ করে দেবো। সই করবে? Ladies and gentlemen, আজকে স্বর্ণালী সন্ধ্যায় হোটেল মুনলাইটের সমস্ত অতিথিদেরকে সুরে মূর্ছনায় মোহিত করতে আসছেন নবাগত নৃত্যশিল্পী মিস তানিয়া। আপনার চোখের সামনেই তো खूबसूरत चिड़िया ना कम रुपया में लीजिए सेठ जी, ये पूरा चिड़िया है। থ্যাংক ইউ সেঠজি, থ্যাংক ইউ। বিমল, বিশ্বাস করো, তুমি আমাকে বিয়ে করার লোভ দেখিয়ে এটাকে তুমি বিক্রি করে দিয়েছো। ইয়ে মহেশ মল্লিক এতটাই বোকা যে একটা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে বিয়ের বাসর সাজাবে। আমার অনেক দিনের শখ ছিল দিন কোন টিভি চ্যানেলে মহিষাসুর মর্দিনীর নাটকে রিপ্লে করা। সেই স্বপ্ন আজ আমার পূর্ণ হতে চলেছে। তাই আমি চললাম এই টাকা নিয়ে শুটিং করতে মহিষাসুর মর্দিনীর নাটকে। যেও না, যেও না, মহেশ, যেও না। আমায় একা ফেলে যেও না। কোথায় যাবে শয়তানি? নিজের জীবনটাকে শেষ করে দিয়ে অন্যের ঘরটাকে ছাড়
দিগন্ত। আমি স্বীকার করছি আমি মিথ্যে বলে তোমাদেরকে বিচ্ছেদ করে দিয়েছি। আমাকে ক্ষমা করো কেন আমরা কি ক্ষতি করেছিলাম? আমার মা বাবা তোর কি ক্ষতি করেছিল? কেন কেন তুই তাদের পথে নামেছিস? কোন সন্তানি আমাকে একেবারে মেরে শেষ করে দাও, একেবারে মেরে শেষ করে দাও। আমি বাঁচতে চাই না। এই কলঙ্ক নিয়ে আমি একটুকু বাঁচতে চাই না। সরকার সঞ্জয় সব আমাকে 4 নোট দিয়ে পুলিশ অফিসার দিগন্ত আর দুর্গা। হ্যাঁ রে শয়তান, আমরা যদি আর আমি বুঝেছি আমার সাথে চক্রান্ত করে এই ভয়েস মনের সাথে চক্রান্ত কেউ রেহাই পাবি না। আর আমরা যদি কোনো চক্রান্ত না করতাম তাহলে এই মেয়েটাকে বাঁচানো কিছুতেই সম্ভব হতো না শয়তান। আর আমি তোকে সামনে রাখবো রে বন্ধুরা। আমার সাথে বেমানি এই ভয়েস মনের সাথে বেমানি সর্বহারা আমি তোকে গুলি করে মারবো দুর্গা। সারা মেঘনা চাইতে জল এবার তোরা সবাই কর তোমাকে আমি ছাড়বো না। তুমি চুপ করে থাকো। কি হয়েছে তোমার? তুমি দেখাচ্ছ না কেন? বলো তোমার কি হয়েছে? কি আমি তো তোমাকে দেখতে এসেছিলাম করতে বাবার সাথে বলি তো হয়ে গেল। বাবা তোমাকে বললো দিশির চুমু তবে বিষয়ের বিষে সবই তো ধুলোই যাবে মিশে কেন দিশির চুমু তবে বিষয়ের বিষে সবই তো ধুলোই যাবে মিশে তুমি যাবে জীবনের যত কিছু চিতাতেই সব শেষ এই তো জীবন। কি হয়েছে আমার মহেশ বললে ওকে গুলি করেছে। সব কথা বলেছি। তোমার সাথে দেখা তুমি ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তুমি যেভাবে হোক আমি এখনই ব্যবস্থা করছি। দিগন্তদা, এই কি? তুই চুপ করে আছিস কেন? তুই কথা আমি আমার সংসারটাকে সাজিয়ে আমি আমার সংসারটাকে আবার নতুন করে সাজিয়ে তুলবো। চল, 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 চল। আজ শুরু হবে মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং।
আর সেই শুটিংয়ে আগামী টিভির পর্দায় মহালয় দেখতে পাবেন। আর সেই জন্য তো আমি একটি বিশেষ চরিত্র গণেশের ভূমিকা অভিনয় করছি। কিন্তু লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, মহিষাসুর এখন এসে পৌঁছলেন। শুটিং হবে কখন? শুটিং হবে না কেন স্যার? মুম্বাই থেকে প্রডিউসার আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে সেইখানে শুটিং হবে। তাই তুমি লক্ষ্মী, সরস্বতী, দুর্গাকে তৈরি হতে বলো, আমাকে এখন মুম্বাই যেতে হবে। আমি বলছিলাম কি স্যার, যে যখন শুটিং না হোক, মেকআপ যখন হয়ে গেছে, ড্রেস রিহার্সালটা হয়ে যাক। সর্বদা আমি মহিষাসুরের কখনো মেকআপে করলো না আর বলছে ড্রেস নিয়ে আসছে। তুমি তো বলের মহিষাসুর গো। তাই তো তোমার এমনিতেই যা চেহারা, তাতে মেকআপের কোনো প্রয়োজনই হবে না। ওনাকে তো লক্ষ্মীর সাজতে বলা হয়েছিল, লক্ষ্মীর ঝাঁপির বদলে অস্ত্র কেন? এই কলির মহিষাসুরকে বধ করতে গেলে লক্ষ্মীর ঝাঁপির প্রয়োজন নেই, তার জন্য প্রয়োজন এই কাটারি। তোর মুন্ডুটা তার আগে তোমার ওই হাতটাকে আমি কেটে দেবো। তার আগে তোর বুকটা ফাড়া ফাড়া করে দেবে এই কলির দুর্গা। হ্যাঁ, আমি তোর মতো অসুরকে বধ করার জন্য আজ এই কলির দুর্গা ধরেছে ত্রিশূল। নারী মানে একটু দুর্বল, তাই না শয়তান? না, যুগ যুগ ধরে দুর্গার হাতে অসুরেরা বধ হয়ে এসেছে, আর আজ তাই হবে। তোর মতো অসুরকে বধ করতে আমি নিজের হাতে ত্রিশূল ধরবো। এত সহজে মহিষাসুরকে মেরে দেবে এই কলির মহিষাসুর? সহজে মরে না, মরবি না তোরা। একে একে সব কটাকে আমি গুলি করে মারবো। এ পাগলা, তুই এখানে ঢুকে পড়েছিস? আমি তোরই পিতা, তোর জন্মদাতা পিতা আশুতোষ মল্লিক, যাকে তুই পুড়ে মেলাবে তোমার চেষ্টা করেছিলে। সর্বনাশ, তুমিও বেঁচে আছো? তোর এই মরণটা নিজের চোখে দেখার জন্যই তো আজও পর্যন্ত আমি বেঁচে আছি রে জানোয়ার। হুঁশিয়ার! ওরা আমায় কি মারবে? মারবো তো আমি। তখন তো বেশ বেঁচে গেছিলিস, কিন্তু এবার আমি সর্বাগে দুর্গাকে মারবো। দুর্গা, আমি কিন্তু তোকে ছাড়বো না। এ কি রাজা? আমি রাজা নই, তোরই আপন ভাই অভিরাম। আর আমার জমজ ভাই গগরাম এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।